গাছ কাটলে জমি ফ্রি, না কাটলে খুন। যদি আপনি প্রথম অফারটি গ্রহণ করেন তাহলে রাতারাতি লাখপতি, আর না করলে কাফন ছাড়া দাফন। বলছি হাতিয়ার নিঝুম দ্বীপের কথা। সবুজের লীলাভূমি আজ দখলের মহামারীতে আক্রান্ত। পুরো আয়োজনে আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো কারা, কিভাবে, কাদের মদদে সবুজকে প্রতিদিন ধূসর বানাচ্ছে, তাদের অনুসন্ধানী গল্প। প্রকৃতি হাতিয়ার নিঝুম দ্বীপকে যেন নিজ হাতে সাজিয়েছে। একদিকে তাকালে চোখে পড়বে অপরূপ সবুজ বনানী, যেখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কেওড়া, বাইন, গেওয়া সহ নানা প্রজাতির সারি সারি গাছগাছালি। ভেসে যাওয়া বাতাসে মনোযোগী কান পাতলেই শুনতে পাবেন বিচিত্র রকমের পাখির কলকাকলি। তারই মাঝে ঝাঁকে ঝাঁকে মায়াবী কিংবা চিত্রা হরিণ অবাধ বিচরণ করছে। মন চাইলে পা ভিজিয়ে নিতে পারেন সমুদ্র সৈকতে, অথবা বালুকা বেলায় বসে এক মনে তাকিয়ে উপভোগ করতে পারেন সমুদ্রের বিশালতা আর নোনা বাতাস। অপরূপা নিঝুম দ্বীপের সৌন্দর্য দর্শনের পর এবার খোঁজের অনুসন্ধানী মন পিছু নেবে তাদের, যারা সবুজের লীলাভূমিতে দখলের মহামারী ছড়াচ্ছে। অভিযোগ আছে রাস্তার চর, দমার চর, কালাম চর, চর মিজান, চর মাহিদ সহ সংরক্ষিত বন ও জাতীয় উদ্যানের বনভূমি বন্দোবস্তের পেছনে জড়িত স্থানীয় প্রভাবশালী আর সরকারি কর্মকর্তারা। সোর্স মারফত পাওয়া তথ্য বলছে, ছোঁয়াখালী খালের পশ্চিম পাশে, দুবাইর খালের মাথায়, বাজার খালের দক্ষিণে, বউবাজারের পশ্চিমে হরিণের আশ্রয়স্থল, পর্যটক জোনের হাজার হাজার একরের বনভূমি কেটে ফেলা হয়েছে। সোর্সদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে টিম খোঁজ চলেছে অরণ্যের পথে। ছায়া সুনিবিড় শান্ত বনে চোখ কান খোলা রেখে হাঁটছি আমরা। যাত্রাপথে দেখা মিলল সংরক্ষিত বনের মধ্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা তৈরি করেছে বন বিভাগ। দুপায়ে ভর করে একটু সামনে এগুতেই দেখা মিলল বনের কেওড়া গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছে একজন। তার কাছে জানতে চাওয়া বনের গাছ কেন কেটে নিচ্ছেন আর নিচ্ছেনই বা কোথায়, তখন তার উত্তর শুনে কিছুটা খটকা লাগলো, হয়তো আপনাদেরও লাগবে। এখন তোর না আমরা জবিন কিনছিছেন, খাস জবিনের জবিনের ওই মাঝখানের গাছ আর ওই বর্ষাত কাশি স্যার। এটা তো সংরক্ষিত বন, এটা কিভাবে কিনেন আপনারা? যারা সরকারি লোক কিনছি এগুলা মানে খাস জায়গা আর কি, এগুলো আগে দখল করতে গিয়ে টুটু মানে বন্দোবস্ত যারা দখল করছে এদের থেকে আপনারা? হ্যাঁ, আমরা কিনিলি। উদ্যান সংরক্ষিত, কিন্তু তাতে কিভাবে ব্যক্তিগত সম্পত্তি থাকে, এই খটকা মনে নিয়ে এবার গহীন অরণ্যে যাত্রা। পথে দেখা মিলল সারি সারি কাটা গাছের নিথর শরীর। শুধু গাছ কেটেই ক্ষান্ত নন তারা, কেটেছেন জীবিত গাছের শ্বাসমূলগুলো, যাতে তারা দ্রুত মরে এবং মরা গাছ বলে সেগুলো আবার কাটতে পারে তারা। স্থানীয়দের অভিযোগ, বৃক্ষ নিধন ও বন উজাড়ের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী নেতা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, যার ফলে ন্যাড়া মাথার মতো দিন দিন সবুজ বনভূমি খোলা মাঠ হয়ে যাচ্ছে। খোঁজের কাছে হঠাৎই খবর আসে নিঝুম দ্বীপের ছোঁয়াখালী এলাকায় বনদস্যুরা গাছ কাটছে। গাছ কাটার সচিত্র ছবি আপনাদের সামনে তুলে ধরতে তড়িঘড়ি করে সেখানে পৌঁছে দেখা গেল সটকে পড়েছে বনদস্যুরা। দস্যুদের পাওয়া না গেলেও পাওয়া যায় বন কর্মকর্তাদের। তারা কাটা গাছগুলোতে লাল রং দিয়ে নাম্বার দেওয়ায় ব্যস্ত। কারা গাছগুলো কেটেছে, কখন কেটেছে, এসব প্রশ্নের উত্তর দিতে প্রথমে নারাজি তারা। তবে কিছুক্ষণেই জমানো আলাপে জানা যায় কারা এর পেছনের কারিগর। কথা বলবে স্যারে না, উনি তো কথা বলবেই, কিন্তু আজকে আপনারা এই যে মাঠে কিভাবে খবর পেলেন কার থেকে যে এতগুলো গাছ কাটা হলো? খবর পেয়েছেন কার থেকে? খবর আমরা নিজেরা আসিয়ে দেখছি। কখন আপনারা এখানে আসছেন? কখন? আমরা রাত্রে আসছি। গাছগুলো কাটছে কখন?
রাত্রে। কারা কাটছে আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রাথমিক অভিযোগে জানা যায় বন বিভাগের লোকজনও বনদস্যুদের সাথে জড়িত। অভিযোগ আমলে নিয়ে আরেকটু ভেতরে যেতেই দেখা মিলল সারি সারি কাটা গাছ। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সেগুলোকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মাটি কেটে নকশা করে দাগ দিয়ে রাখা হয়েছে কার কতটুকু। এভাবে গাছ কাটার পরই খালি জায়গা হিসাবে সেগুলো বন্দোবস্ত দেয়া হয়, বিক্রি করা হয় পজিশন। আজকে দেখা গেছে যে কি হয়তো একজন আছে এখানে মোবাইল নিয়ে, কেউ আছে রাস্তায়, ঠিক আছে, এরা যখন কাটতে আসছে হয়তো মোবাইল নিয়ে আসছে। হ্যাঁ, আমরা হয়তো খবর পাইছি, আসছি, আইসা কেউ নেই চলে গেছে। অনুসন্ধানে চরকায় তেল দিতে বনের আরো গভীরে গিয়ে কথা হয় সোহেলের সাথে, যিনি বন বিভাগের একজন কর্মচারী। তিনি আরো স্পষ্ট করে জানান কারা কিভাবে গাছ কাটে এবং রাতারাতি মালামাল হয়। এমনিতে গাছগুলো কখন কাটে, কিভাবে কাটে? গাছ কাটে রাত্রে বাঞ্চা দিয়ে কাটে, দা দিয়ে কাটে, কুড়াল দিয়ে কাটে, এটা দিয়ে কাটে। আর ওই যে বোমগুলা কাটি ফেলালে এবার কার্পাসগুলো মরে যাবে। বন বিভাগের কর্মকর্তাদের স্বীকারোক্তির পর তাদের কাছ থেকেই জানা যায় বন উজাড়ের গডফাদার কোরবান আলী ও নুরুদ্দিন ফিটার আর তাদের সহযোগী মোশাররফ, মেহরাজ, সোহরাব, রাশেদ, রবিউল, বেলাল, বাট্টা কাশেম, নুরুল ইসলাম, আশরাফ, জয়নাল, জয়েন, ফয়েজ, হকসাব, নাসির ও মিজান গং। আর এতক্ষণ যে ছোঁয়াখালীর বন উজাড়ের দৃশ্য দেখলেন তার নেপথ্যের নায়করা হলেন রাশেদ ডাকাত, বাবুল ডাকাত, সোহরাব, সালাউদ্দিন ও ইউনিয়ন চেয়ারম্যান মেহরাজ। চেয়ারম্যান বা রাজনৈতিক প্রভাবশালী এখানে যারা আছে রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই এই কাজগুলো করে। প্রথমে একটা ব্যক্তি বাস্তবহারা, ভূমিহারা একটা ব্যক্তি আসলে তাদের কাছ থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে এরকম করে বনের ভিতরে একটা সীমানা দেওয়া হয়। সীমানা দিয়ে তারা একটা গাছ কাটে, তাদেরকে বুঝাই দেওয়া হয়, বুঝাই দেওয়ার পরে তারা গাছ কাটে। সন্ত্রাসীদের নামগুলো খুব নান্দনিক, যেমন কালা জাহাঙ্গীর, মুরগি মিলন কিংবা বোমা মিজান। তাদের নামের সঙ্গে মিল রেখেই হয়তোবা বনদস্যু ফারুক তার নাম রেখেছে রাইফেল ফারুক। স্থানীয়রা বলছে সংরক্ষিত বনাঞ্চলের একটি বড় অংশ এখন তার নেতৃত্বে আবাসিক এলাকা। নিয়ম অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে আবাসিক এলাকা কিংবা জনবসতি থাকার কথা নয়, কিন্তু নিঝুম দ্বীপে আমরা দেখলাম উল্টো চিত্র। রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার সবুজ বনানী উজাড় করা হয়েছে। সেই কাটা বনের মাথায় গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা, যেখানে বেশ কয়েক ঘর মানুষের বসতি রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কয়েকশো মানুষ। বন কেটে বসতি নির্মাণের আইডিয়াটা এসেছে মূলত বনদস্যু রাইফেল ফারুকের মাথা থেকে। আর তার স্থানীয় পৃষ্ঠপোষক হিসেবে আছেন স্থানীয় নেতা মালিক, যিনি ফারুকের মামা। অর্থাৎ মামা ভাগ্নে মিলেই বন উজাড় করে আবাসিক এলাকা বানানোর কাজ করছে জোরে সোরে। রাইফেল ফারুকের গল্প বলতে বলতেই খোঁজের স্থানীয় সোর্স খবর দেয় চর ওসমানের মদিনা গ্রামে বেলাল নামের একজন ডাকাত রাতের বেলায় বনের গাছ কেটে জমি দখল করে নিয়ে বিক্রি করে। অভিযোগের সত্যি মিথ্যে জানতে বেলাল ডাকাতের আস্তানার সন্ধান। বেলাল ডাকাতের বাড়ির পথে সব কেওড়া গাছ কেটে ফেলে রাস্তা বানানো হয়েছে। সেই রাস্তার পাশের গাছগুলো কেটে ধান চাষ করছে তাদেরই লোকজন। রাস্তার শেষ মাথায় 1.5 কানি জমির ওপর বেলালের বাড়ি। ধানের পালা আর খড়ের গাদা দেখে বোঝাই যাচ্ছে তার অবস্থা বেশ ভালো, কিন্তু অবস্থা সম্পন্ন ডাকাত বেলালকে বাড়ি পাওয়া গেল না, আর তার সম্পর্কেই ভয়ে মুখ খুলতে চায় না কেউই। বেলালকে বাড়ি না পাওয়ার হতাশা কাটাতে তার বাড়ির চারপাশে ঘুরে দেখায় মনোযোগী হওয়া। বাড়ির পেছনে চোখে পড়ল সারি সারি কাটা গাছ, যেন কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে সেগুলো। কিন্তু না, সেগুলো প্রকৃতি নয়, মানবসৃষ্ট দুর্যোগে মরেছে অথবা কাটা পড়েছে। প্রায় 60-70টা গাছ কাটছি, বেলাল ডাকাইতে লোক দিয়ে কাটাইছি। এগুলোর সাথে জড়িত অনেক লোক, এগুলোর সাথে জড়িত আছে লেদুমাজির ছেলে শাহেদ, জাহেদ, তারপরে ইসুফ,
এরা আছে জড়িত। এদের কাজ হচ্ছে দৈনন্দিন গাছ কাটবো, জমি বিক্রি করবো। আর বেলাল সর্দার আছে দেশের থেকে মানুষ এনে জমি বিক্রি করবে, হের বাইত মানুষ শিখবো, রাত্রে কাটবো, দিনে কাটবো। আর এটার সাথে বন বিভাগও কিছু টাকা পা, নাহলে বন বিভাগ এখানে অ্যাকশন নেয় না। নেশা মুক্তির জন্য আছে পুনর্বাসন কেন্দ্র, কিন্তু যারা বন কিংবা ভূমিখোর তাদের জন্য আদৌ কোনো পুনর্বাসন কেন্দ্র আছে? এই প্রশ্নের উত্তর খোঁজের কাছে নেই। ভেবে দেখুন তো আপনারা উত্তর খুঁজে পান কিনা। আর এই ফাঁকে আমরা প্রথম বিরতির বাধা টপকে আসি। বুদ্ধিমান দর্শকরা ভেবে চিন্তে যে উত্তর বের করেছেন তা খোঁজের মুঠোফোনে জানিয়ে দেবেন। আর এখন খোঁজ আপনাদেরকে জানাবে নিঝুম দ্বীপের চেয়ারম্যানের পেশি শক্তির গল্প। মেহেরাজের গল্পে ডুব সাঁতার দেবার আগেই কিছু মজার তথ্য জানিয়ে রাখি। টিম খোঁজ যে হাতিয়ায় এই খবর দিন দুয়েকের মধ্যেই চারপাশে চাউর হয়ে যাওয়ায় স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও বন বিভাগের কর্মকর্তাদের টনক নড়ে। যার প্রমাণ হলো মদিনা গ্রামে খোঁজের সাথে হঠাৎই দেখা হয় বন বিভাগের এক কর্মকর্তার। কথা প্রসঙ্গে জানা যায় তিনি নাকি বন পরিদর্শনে এসেছেন। পরিদর্শন শেষে খোঁজের সাথে বনদস্যু ও বন উজাড় প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। 15-20 বছর বা তারও বেশি সময় ধরে আমাদের এখানে কিছু কিছু জবরদখলের প্রক্রিয়া শুরু হয়েছে। এটার সাথে স্থানীয় লোকজন যেমন আছে এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে বিভিন্নভাবে জড়িত আছে। সকল মহলকে আমরা সচেতনতার মাধ্যমে আমরা চেষ্টা করছি নিঝুম দ্বীপকে কীভাবে এই ভূমি দখল এবং কীভাবে কেওড়া গাছকে রক্ষা করা যায়। বন বিভাগের তৎপরতা ও স্বীকারোক্তির পর জানাবো নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেহেরাজের কথা। তার বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি অভিযোগ। তিনি নাকি টাকা না দিলে এলাকার মানুষের গরু ছাগল থেকে শুরু করে ঘরে ঢুকে মুরগির ডিম পর্যন্ত নিয়ে আসেন। তার নেতৃত্বেই নাকি বন কাটা হয়, জায়গা খালি করে বিক্রিও করা হয়। তার খোঁজে আমরা যাই তার বাড়ি। এই দেখুন মেহেরাজ চেয়ারম্যানের ঘরদুয়ারের হালচাল। তাকে বাড়িতে পাওয়া যায় না, কারণ যখন টিম খোঁজ হাতিয়ায় তখন মেহেরাজ চেয়ারম্যান ঢাকায়। তবে তার সম্পদের ছিটেফোঁটা নমুনা তুলে আনা সম্ভব হয়েছে। এই মার্কেটটির মালিক মেহেরাজ চেয়ারম্যান। প্রত্যন্ত একটি দ্বীপের বেশিরভাগ মানুষ যেখানে দারিদ্র্যসীমার সমান্তরালে, ঠিক সেখানেই মেহেরাজের বাড়ি এবং মার্কেট কি ইঙ্গিত করে বুদ্ধিমান ও মতিরা নিশ্চয়ই বুঝেছেন। গণতান্ত্রিক স্থানীয় সরকারে মেহেরাজ এখন স্বঘোষিত একনায়ক। তার ইউনিয়ন পরিষদের একজন মেম্বারের মুখে শুনুন কিভাবে মেহেরাজ চেয়ারম্যান হয়ে উঠেছিল। ওনাকে চেয়ারম্যানও বানাইছে কিন্তু মুলসি, কিন্তু উনি জনগণের মুলসি। এই ওয়ার্ডে আডি আডি অর্থশস্ত্র নিয়ে বলছে যদি যতটা ভোট ততটা ভোট যদি না পায় তাহলে কিন্তু কিছু রাখতাম না, জন বাচ্চা সহ কিছু রাখতাম না, সব মারি হলাম। এইটার পরে কিন্তু মানুষের ভয়ে তাকে ভোট দিছে। ভোট দেওয়ার পরে সে এই দেশের জনগণের আত্মসাৎ, সরকারি সম্পদ, সরকারি যেমন প্রজেক্ট বাজেট যেগুলো আছে এককভাবে সে নিয়ন্ত্রণ করছে। আমাদের বর্তমান চেয়ারম্যানকে আমরা অনাস্থা দিয়েছি, ওনার অপসারণ চাইছি। চেয়ারম্যান হবার পর তার কর্মকাণ্ডগুলো গুটিকতক মেম্বারের জবানিতে। আমাদেরকে জনগণের মেম্বার বানাইছে, আমরা জনগণকে কি করি কি করুন, জনগণের কাছে আমাদেরকে দাঁড় করতে দেন না। হে নিজে বলে যে আমি চেয়ারম্যান, আমি যাই বলি তাই, আমি সব কিছু, আমি এই দেশের রাজা, আমি এই দেশের সরকার। আপনারা কি, আপনারা করলে করেন, না করলে আপনারা শরীর। ওনার অধীনে মানে আগে আমরা 4.5 বছর কাজ করছি বা 59 বছর কাজ করছি, এই দেশটার খুব মানে অবহেলায় ঠেলে দিচ্ছে। নতুন জেগে ওঠা চর মিলিয়ে হাতিয়ার মোট আয়তন 4900 বর্গ কিলোমিটার। গুগল বলছে পৃথিবীর প্রায় 14টি দেশের চেয়ে বড় এই উপজেলা। কিন্তু এই বিশাল দ্বীপপুঞ্জের নিরাপত্তায় মাত্র একটি থানা আর গোটাকতক পুলিশ ফাঁড়ি। অন্যদিকে 40টি দস্যু বাহিনীর কয়েক হাজার সদস্যের হাতে চকচকে হাতিয়ার। কয়েক বছর আগেও হাতিয়া ছিল দস্যুতার অভয়ারণ্য। বিচ্ছিন্ন দ্বীপ আর দুর্গম এলাকায় ছিল তাদের বসবাস। কিন্তু এখন অবস্থা বেশ পাল্টেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা ও মারা পড়ে এখন ডাকাতের সংখ্যা নগণ্য। সেই নগণ্য সংখ্যক ডাকাতের পরিসংখ্যান জানাবো এখন।
গ্রাফিক্সবন্দি ডাকাত পরিসংখ্যানের পর এবার ডাকাতের ইন্টারভিউ। আগের পর্বেই দেখেছেন তার আস্তানা, এবার সেই স্মৃতি রোমন্থনের সুযোগ দিচ্ছি আবারও। শুনুন মুখোশ পরা সেই ডাকাতের আত্মজীবনী। আমরা তো ভাইজান এমনি সুই ডাকাতি করতাম না, এখন বাধ্যগত কার্যকলাপ করতে হয়েছে। দেখেন আমাদের হাতিয়াতে নেতা তরবাই তর আছে, ছোট বড় সবাই আমাদের থেকে জিম্মি করে টাকাটা নিতেছে, চাইতেছে। এখন বাধ্যগত আমরা সুই ডাকাতি করতে। আর আমার বস হইল কাউকা কামাল। বন কাটে এক গ্রুপ আর সেই কাটা বন বন্দোবস্ত দেয় আর এক গ্রুপ। দ্বিতীয় অর্থাৎ কাটা বনের বন্দোবস্তের মূল হোতার নাম আব্দুল মুকিত কামাল, যিনি হাতিয়া ভূমি অফিসের অফিস সহকারী। দ্বিতীয় বিরতির বিরহ শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে মুকিতের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সামান্য অফিস সহকারী তিনি নাকি ডিসিকেও পাত্তা দেন না, তার হাত নাকি সচিবালয় পর্যন্ত। সংরক্ষিত বনাঞ্চল থেকে শুরু করে পানির নিচে ডুবে থাকা চর পর্যন্ত নাকি মুকিত বন্দোবস্ত দিতে পারে। চলুন তার সন্ধানে অনুসন্ধানী হই। স্থির চিত্রে যাকে দেখছেন তিনি আব্দুল মুকিত, যাকে হাতিয়া ভূমি অফিস থেকে 4 বার বদলি করা হলেও তিনি অফিস থেকে যেতে চান না। সবশেষ তাকে বেগমগঞ্জের ভূমি অফিসে বদলি করা হলেও টিম খোঁজ নোয়াখালী অবস্থানকাল পর্যন্ত তিনি সেখানে যোগদান করেননি। এরকম একজন জাঁদরেল কর্মচারীর সন্ধানে খোঁজ হানা দেয় তার গ্রামের বাড়ি নোয়াখালী শহরের বিনোদপুরে। সেখানে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। তবে এলাকার লোকজন মুকিত সম্পর্কে জানেন তিনি নাকি ডিসি অফিসে চাকরি করেন, এমনকি তার বড় ভাইও তার চাকরির সঠিক তথ্য দিতে পারলেন না। তবে মুকিতের বাড়ির পাশের একজনের মুখে জানা গেল একসময়ের অবস্থাহীন মুকিত এখন বেশ অবস্থা সম্পন্ন হয়েছেন। উনি কি করতেন না বলেন? উনি আমি জানি যে ডিসি অফিসে চাকরি করতেন, ডিসি অফিসে চাকরি করে। বাড়িতে তাকে পাওয়া না গেলেও খোঁজ হানা দেয় তার বদলি কর্মস্থল বেগমগঞ্জের ভূমি অফিসে। ডিসেম্বরের 11 তারিখে হাতিয়া থেকে মুকিত রিলিজ পেপার নিয়ে আসে, কিন্তু গিয়ে দেখা যায় এখানেও তিনি জয়েন করেননি। হাজিরা খাতাতেও তার কোনো স্বাক্ষর নেই। না, এখনো জয়েন করেন নাই, উনি রিলিজ হন না কেউ। আগেই বলেছি হাতিয়ায় খোঁজ টিম প্রবেশের খবর পেয়েই মুকিত ঢাকায় চলে আসে, তাই ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা। কিন্তু মুকিতের কূটকৌশলের কোনো অভাব নেই, এই ফোন রেকর্ডই তার প্রমাণ। আব্দুল মুকিত ভাই বলছেন? না না, ওই তো অসুস্থ, ঢাকা গেছে চিকিৎসা করানোর জন্য। মোবাইলটা ফোন করে বাসা রাখি চলে গেছে। ঢাকা চলে গেছে, ওনার মোবাইল রেখে গেছে। মুকিতের গল্পে একটু কমা দিয়ে আবারও ফিরবো বেলাল ডাকাতের গল্পে। তার গল্পে ফেরার কারণ একটাই, খোঁজ টিমকে আয়ত্তের মধ্যে না পেয়ে বেলাল তার সদল বলে আক্রমণ করেছিল আমাদের স্থানীয় সোর্স মোবাইল সালাউদ্দিনের ওপর। অনুসন্ধানের মাঝামাঝিতে বন উজাড়ের চিত্র দেখতে খোঁজ তার স্থানীয় সোর্স সালাউদ্দিনকে সাথে নিয়ে বনের ভেতরে যায়। মাঠ প্রান্তর পেরিয়ে বন নিধনের অন্যতম কারিগর বেলাল ডাকাতের বাড়িতে হানা দেয় খোঁজ। বেলালকে বাড়িতে না পেয়ে টিম খোঁজ ফিরে আসার পর ঝড় নেমে আসে সোর্স মোবাইল সালাউদ্দিনের ওপর। রাতে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারে বেলাল ডাকাত, রাইফেল ফারুক সহ 12 জন বনদস্যু তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে হাতিয়া সদর হাসপাতালে ভর্তিও করা হয়। হঠাৎ রাত্রে বাজারে উঠি আরে আজ রাত্রে 7টা বাজে আক্রমণ করছে। ওই বেলাল ডাকাত যে আর যার বাড়ির থাই এরা বন সাফ করে, বনে গাছ কাটে, জমি বিক্রি করে, হে আর চকুলিয়া লাগছে, আমার চোখ টোটাল চোখের ভিতরে হাত ঢুকে দিছে। দেখেন ডাক্তার জানায় সালাউদ্দিনকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, চোখে মারাত্মক ধরনের আঘাত লেগেছে। ভারী ধরনের যন্ত্রপাতি দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে, এই ধরনের বোঝা যাইতেছে, তবে জখমগুলি খুব ভিতরে বেশি। একটি অপরাধের দালালিক প্রমাণ দিতে আবারও ফিরব মুকিতের গল্পে। হাতিয়ায় যত ধরনের ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে সেখানে মুকিত মুখ্য ভূমিকা পালন করেছেন।
আপনারা যে দলিলটি দেখছেন সেটি বছর 3 আগের, যেখানে স্পষ্টভাবে দেখছেন আব্দুল মুকিতের উপস্থিতি। এছাড়া স্ট্যাম্পের প্রতিটি পৃষ্ঠায় হাতিয়া উপজেলা চেয়ারম্যানদের স্বাক্ষর সহ সুপারিশ আছে, যেটা দেওয়ার এখতিয়ার তাদের নেই। শেষ করার আগে বন ও ভূমিদস্যুরা কিভাবে মনোরম হাতিয়াকে শোষণ করছে তার প্রমাণ দেব। গন্তব্য হাতিয়ার মৌলবীর চর। নদী পেরিয়ে সেখানে পৌঁছতে দেখা গেল সদ্য কাটা গাছের গুড়ি, যেগুলো বনদস্যুদের ধারালো হাতিয়ারে খুন হয়েছে। এখন যে সবুজ প্রান্তর দেখছেন সেটিও একসময় ছিল উপকূল বান্ধব সংরক্ষিত বনাঞ্চল, কিন্তু এখন ফুটবল মাঠ। এই মাঠের মাটি কেটে তৈরি হচ্ছে অবৈধ দখলের বসতি, যার নেপথ্যে আছেন প্রভাবশালী ভূমিদস্যুরা। কয়েক মাসের মধ্যেই অবৈধ দখলদারদের ভাড়াটিয়ারা এখানে এসে এভাবেই বসবাস শুরু করবেন, আর যখন জায়গা পাকাপোক্ত হয়ে যায় তখন ডাকাত পাঠিয়ে উচ্ছেদ করা হবে তাদের। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হাতিয়ার দ্বীপগুলো প্রায় 50 থেকে 60 বছর ধরে গোচারণ ভূমি হিসাবে ব্যবহার হয়ে আসছে। মৌলভীর চর ও ঘাসিয়ার চর মিলিয়ে প্রায় 5000 একর জমিতে 400 খামারি গরু, মহিষ, ছাগল, ভেড়া লালন পালন করে। প্রায় 40,000 গবাদি পশু থেকে প্রতিদিন 2 থেকে 300 মণ পর্যন্ত দুধ উৎপাদন হতো, কিন্তু দস্যুদের দৌরাত্ম এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তারা এখন কোণঠাসা। প্রতিদিনই কোনো না কোনো বাথানে হামলে পড়ছে দস্যুরা। গরু মহিষের পাশাপাশি মরছে মানুষ। ব্যবসায়ীদেরও নিরাপত্তা নাই, মানুষেরও নাই, গোয়াল বাতান্যার তো নাই, এবং ছোট্ট বিভিন্ন ভালো মন্দ লোকজনাই দখল করে লই যাইতেছে। শেষ হয়েও হইল না শেষের মতো বিদায় নেবার আগে হাতিয়ার জলদস্যুর স্বীকারোক্তিতে আবারও কান পাতার অনুরোধ। আপনার জীবনের সবচেয়ে বড় একটা অপারেশনের কথা আমাদেরকে একটু শোনান। এইখানে আমরা তো দক্ষিণে থেকে এই কিছুদিন আগে এই আমাদের কাগজ কামাল ফাটাইছিল। এই যে বর্ষাকালে জাহাজ মারার কয়েকটা মাঝি ধরিয়ে আনাইছে, আমাদের হাতে ঠেঙ্গা ছাড়া নাই। 10-11 লক্ষ টাকা লইছে, 7-8 জন লোক মারা গেছে। এখানে জাহাজ মারার 2টা মাঝি মারা গেছে। জীবনটা কেমন মনে হয় আপনাদের? জীবন তো আমাদের কষ্ট তো যাইতেছে, এটা কি ভালো কথা নাকি? এখন তো আমাদের করাইতেছে, আমরা তো সাগর মুখে করতেছি না, করি তো আমাদের কোনো উপায় বুদ্ধি নেই ভাইজান, কি করুন। অপরূপা হাতিয়াকে নিয়ে যে কুৎসিত সর্বনাশের খেলা চলছে তা শুধু খোঁজের 2 পর্বে বলে শেষ করা সম্ভব নয়। তারপরও বলি, আপনারা যারা হাতিয়ার সন্তান, যারা হাতিয়াকে ভালোবাসেন, তারা যদি একটিবার একজোট হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে হয়তোবা দস্যু রাজত্বের অবসান হবে, আবারও জয় হবে মানুষের। এই আশাবাদ রেখে বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ির 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।